আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, ক্লাস 10-এর গোলক অধ্যায়টি অর্থাৎ কোষে দেখি 12-র 15-র দাগ এবং 16-র দাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এই প্রশ্নগুলির উত্তর একদম সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে করতে হবে সেটি আমরা আজকের এই ভিডিওতে জানব। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, কোষে দেখি 15-র এর দাগের প্রশ্নগুলি হচ্ছে বহু বিকল্পধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন। এখানে 4টি করে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে একটি হবে উত্তর। প্রথম প্রশ্নটি বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে একটা নিরেট গোলকের আয়তন আমাদেরকে বার করতে হবে, যেখানে গোলকটির ব্যাসার্ধ বলে দেওয়া আছে 2r। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা লিখে নেব যে গোলকটির ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম বড় হাতের আর সমান হচ্ছে 2r একক। গোলকটার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম 2r একক। বেশ, তাহলে নিরেট গোলকটির আয়তন হবে, বন্ধু আয়তনের ফর্মুলা আমরা জানি যে 4/3 পাই। এখানে যেহেতু ব্যাসার্ধটা আমরা বড় হাতের আর ধরেছি, তাহলে 4/3 পাই আর কিউব, আর আয়তন হচ্ছে ঘন একক হয়, তাহলে এত ঘন একক। এখন আমরা বড় হাতের আর এর মানটা বসাবো, তাহলে 4/3 পাই আর এর মানটা, বড় হাতের আর এর মানটা হচ্ছে ছোট হাতের 2r, তাহলে আর এর কিউব আছে, তাহলে 2r এর কিউব হবে। এখন বন্ধু এটা হলো 4/3 পাই ইন্টু 2r এর হোল কিউব, মানে হচ্ছে 8r কিউব, এত ঘন একক। 8-এর সঙ্গে 4 গুণ হবে, তাহলে 8×4 32/3 পাই ছোট হাতের আর কিউব, এত ঘন একক। তাহলে আমরা যেটা অপশানে দেখতে পাচ্ছি বন্ধু, অ্যান্সারটা এক্ষেত্রে হবে এরটা, যে 32/3 পাই আর কিউব ঘন একক। এটা হলো নিরেট গোলকটির আয়তন, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2r। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 2-এর দাগের প্রশ্নটি। 2-এর প্রশ্নটি বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখে নেব যে নিরেট গোলকের আয়তনের অনুপাত কত দেওয়া আছে না, অনুপাতটা হচ্ছে 1:8। তাহলে এটাকে আমরা লিখতে পারি, 1টাকে লিখতে পারি 1-এর কিউব ইস্টু 8টাকে লিখতে পারি 2-এর কিউব, অর্থাৎ 2কে যদি আমরা 3 বার গুণ করি 8 পেয়ে যাব। তাহলে এই যে ভেতরে অর্থাৎ কিউব বাদে যে সংখ্যাগুলো পেলাম 1:2, এইটা হলো গোলক দুটির ব্যাসার্ধের অনুপাত। বন্ধু এখানে যেহেতু দুটি গোলকের আয়তনের কথা বলা হচ্ছে, তাহলে এখানে দুটি কথাটা অবশ্যই করে উল্লেখ করতে হবে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত। তাহলে এবার আমরা লিখব বন্ধু, অতএব দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বা ব্যাসার্ধের অনুপাত, সেটা আমরা কত লিখতে পারবো বন্ধু, কিউব ছাড়া সংখ্যাগুলো, অর্থাৎ 1:2। তাহলে এবার আমরা লিখব অতএব দুটি নিরেট গোলকের, আমাকে বার করতে বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, সেটার ক্ষেত্রে কি হবে না, সেটার ক্ষেত্রে হবে এই প্রথমের সংখ্যাটার স্কোয়ার হবে, ক্ষেত্রফল হয় স্কোয়ার, তাহলে প্রথমের সংখ্যাটার স্কোয়ার হবে আর দ্বিতীয় সংখ্যাটারও স্কোয়ার হবে, তাহলে 1-এর স্কোয়ার হচ্ছে 1 আর 2-এর স্কোয়ার হচ্ছে 2×2 = 4। তাহলে অনুপাতটা কত হলো বন্ধু, 1:4। তাহলে এখানে অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সারটা হবে বি এর অপশনটা, 1:4। এবার আমরা দেখে নেব 3-এর প্রশ্নটি। 3-এর প্রশ্নটি বলছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এটা কিভাবে করব চলো বন্ধু দেখে নিই। তো প্রথমেই আমরা লিখে নেব নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাই লিখব নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কত দেওয়া আছে না 7 সেমি, তাহলে আমরা লিখে নিলাম 7 সেমি। এই যে ব্যাসার্ধ, এখানে আমাকে লিখে নিতে হতো যে ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে আমরা আর দিয়ে চিহ্নিত করি, তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট হাতের আর সমান হচ্ছে 7 সেমি। তাহলে এবার আমরা লিখব অতএব নিরেট
অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল। এখন বন্ধু, একটা নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা আগেও জেনেছি, এখনও বলবো যে এটা হচ্ছে 3πr²। যেহেতু ক্ষেত্রফল, তাহলে এককটা হবে বর্গ সেমি। তাহলে 3πr²টা কীভাবে হলো? এই যে আমরা যদি দেখি, এটা ধরো একটা নিরেট অর্ধগোলক আমরা ধরে নিলাম। এই নিরেট অর্ধগোলকটা যদি আমরা এঁকে নিই, এটা হচ্ছে একটা নিরেট অর্ধগোলক। মানে তাহলে নিচের দিকটাও পুরো ভরাট আছে, তাহলে নিচের দিকটা তো একটা সমতল, এই তলটা হচ্ছে বৃত্ত, তাহলে এর ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমরা পাবো πr²। আর পুরো গোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে অর্ধেকের ক্ষেত্রে হবে 2πr²। তাহলে এই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এইটা যোগ নিচের তলটা, তাহলে 2πr² + πr², অর্থাৎ হচ্ছে 3πr²। এবার আমরা কি করব, আর এর মানটাকে বসিয়ে দেবো। তাহলে 3 × পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 7, তাহলে 7² বর্গ সেমি। এখন 3 × 22/7 ইন্টু 7² মানে আমরা লিখতে পারি 2/7। একটা 7 কেটে গেল, তাহলে একটা 7 যদি কেটে যায়, তাহলে যেটা থাকছে যে 3 × 22 × 7 এত বর্গ সেমি। তাহলে 3 × 22 × 7 মানে কত পাচ্ছি? 3 × 22 × 7। আচ্ছা বন্ধু, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেওয়া আছে, আমাকে কিন্তু পাইটাকে, এই যে উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে পাইটা কিন্তু কাটাকাটি করা যাবে না, অর্থাৎ পায়ের মান বসানো যাবে না, কারণ উত্তরগুলো কি দিয়ে আছে? পাই দিয়ে আছে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু পায়ের মানটা বসানো যাবে না। তো পায়ের মানটা যদি আমরা না বসাই, তাহলে এই দুটো লাইন আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, 3 22/7টাকে আবার পাই লিখে দিচ্ছি, পাই ইন্টু 7² মানে হচ্ছে 49। তাহলে এখানে যেটা পাচ্ছি 49 × 3, তাহলে 49, 3 9 27, 7 হাতে থাকলো 2, 4 3 12 আর 2 14, তাহলে 147 পাই। তাহলে অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা হলো সি। অ্যান্সারটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সি, 147 পাই বর্গ সেমি। আচ্ছা, মাল্টিপল চয়েস প্রশ্নগুলির ক্ষেত্রে অবশ্যই করে আমাকে এইভাবে অ্যান্সারটা লিখে দিতে হবে যে কোন অপশানটা সঠিক হলো। ঠিক আছে? আচ্ছা বন্ধু, আরও বলে রাখি, আমরা তো এখন 15 অধ্যায়ের প্রশ্নগুলো করছি। এর আগের প্রত্যেকটা প্রশ্ন, অর্থাৎ কোষে দেখির 12-র 1-এর দাগ থেকে, একদম 14-র দাগ পর্যন্ত প্রত্যেকটি বড় প্রশ্নগুলি আমরা এর আগের দুটি ভিডিওতে করে দেখেছি কিভাবে করতে হয়। তো সেই দুটি ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা বন্ধু, এবার আমরা দেখে নেব 4-এর প্রশ্নটি। 4-এর প্রশ্নটি বলছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তো 4-এর প্রশ্নটিতে আমরা প্রথমে লিখে নেব যে দুটি নিরেট গোলকের ক্ষেত্রফলের অনুপাত। দুটি নিরেট গোলকের ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে? অনুপাতটা না দেওয়া আছে কত, 16:9। তাহলে আমরা লিখে নিলাম 16:9। এখন এই 16:9টাকে আমরা লিখতে পারি যে 4 4 16, অর্থাৎ 4² আর 9 মানে হচ্ছে 3 3 9, অর্থাৎ 3²। তাহলে এই স্কোয়ার বাদে যে দুটো সংখ্যা আমরা পেলাম, অর্থাৎ 4:3, এটা হচ্ছে নিরেট গোলক দুটির ব্যাসার্ধের অনুপাত। তাহলে আমরা লিখে নেব যে দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সেটা কত হলো না 4:3। তাহলে এখান থেকে আমরা সহজেই বলে দিতে পারবো যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত। তাহলে আয়তনের অনুপাতের ক্ষেত্রে কি করতে হবে? এই ব্যাসার্ধের যেটা দৈর্ঘ্যের অনুপাত আছে, দুটোকেই আমরা কিউব করে দেবো, অর্থাৎ 4-এর কিউব = 3-এর কিউব। 4-এর কিউব মানে হচ্ছে 4 4 16, 4 16 64, অর্থাৎ 4কে 3 বার গুণ = 3কে 3 বার গুণ, অর্থাৎ 3 3 9, 3 9 27। তাহলে উত্তর যেটা পেলাম সেটা হচ্ছে 64:27। তাহলে উত্তর অনুযায়ী আমরা যেটা লিখতে পারি, এখানে এর দাগেরটা হচ্ছে সঠিক উত্তর, 64:27।
এবার আমরা দেখে নেব 5-এর প্রশ্নটি। 5-এর প্রশ্নটি বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 1 একক, 2 একক, 3 একক না 4 একক? আচ্ছা, তো বন্ধু 5-এর প্রশ্নটির ক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নেব যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8 একক। তাহলে আমরা লিখছি যে ধরি নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে আর ছোট হাতের আর একক। এখন তাহলে নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে, সেটা কত হবে? বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি যে 4πr² এত বর্গ একক হয়। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হলো 4πr² বর্গ একক। তাহলে নিরেট গোলকটির আয়তন হবে, আয়তনের ফর্মুলাও আমরা জানি যে আয়তন সমান হচ্ছে 4/3πr³ ঘন একক। বেশ, তো বন্ধু এক্ষেত্রে আমাকে যেটা বলে দেওয়া আছে, অর্থাৎ শর্তানুসারে আমরা যেটা লিখব সেটা হলো যে নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 4πr² সমানই হবে 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। তাহলে 3 × 4/3πr³ এই দুটো সমান। তাহলে লিখব আমরা যে শর্তানুসারে কি লিখব না 4πr² সমানই হচ্ছে 3 × আয়তন হচ্ছে 3/3πr³। তাহলে এখানে প্রথমেই 3 3 কেটে গেল ওপর নিচে, তাহলে এই দিকে আছে 4πr² আর এদিকে থাকছে 4πr³। প্রথমত 4π কেটে গেল, তাহলে এখানে যেটা হচ্ছে যে r² সমান হচ্ছে r³। ঠিক আছে, তো বন্ধু এখানে r এর মান তো 0 হবে না, সেই জন্য প্রথমত এখানে r² আর r³ কেটে যাবে। তাহলে এখানে r² আর r³ কেটে গেলে এখানে থাকবে 1, এখানে থাকবে r। তাহলে r এর মানটা হলো কত? 1। তাহলে এখানে অপশন অনুযায়ী আমরা পেলাম যেটা যে নিরেট গোলকটির তাহলে ব্যাসার্ধ কত হবে? 1 একক, অর্থাৎ হচ্ছে এর অপশনটা 1 একক। এবার আমরা দেখে নেব বিয়ের দাগের প্রশ্নগুলি, অর্থাৎ সত্য মিথ্যা। প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা বলছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হবে না কত গুণ হবে সেটা আমাকে প্রথমে দেখে নিতে হবে, তারপর বলবো যে এই যে বিবৃতিটি দেওয়া আছে সেটা সত্য না মিথ্যা। আচ্ছা, তাহলে বন্ধু প্রথমে আমরা লিখে নিচ্ছি যে ধরি লেখার দরকার নেই, যেটা দেওয়া আছে সেটাকেই সরাসরি লিখছি যে নিরেট গোলকের ব্যাসার্ধ যেহেতু ছোট হাতে আর দিয়ে লিখবো, তাহলে এটাকে প্রথমে বড় হাতের আর দিয়ে চিহ্নিত করে দিলাম, সেটা হচ্ছে দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ প্রথমে যদি ছোট হাতের আর ছিল এখন 2r হয়ে গেছে এত একক, তাহলে দ্বিগুণ করে দিলাম। তাহলে ব্যাসার্ধটা হচ্ছে আর ছিল, এখন ডবল করে দিয়েছি অর্থাৎ 2r। তাহলে নিরেট গোলকের আয়তন সমান, বন্ধু এই আরটাকে কেন লিখলাম? ফর্মুলাটাতে ব্যবহার করার জন্য। আয়তনটা হচ্ছে 3/3π, যে এইখানে যেটা দিয়ে চিহ্নিত করব সেই আরটাই এখানে বসবে, অর্থাৎ বড় হাতের r³ এত হচ্ছে ঘন একক। এখন বড় হাতের আর এর মানটা আমরা বসাবো ছোট হাতের 2r। তাহলে 3/3π × 2r তার হোল কিউব এত ঘন একক। আচ্ছা, 2r এর হোল কিউব মানে হচ্ছে 8 ছোট হাতের r³ এত ঘন একক। তাহলে 8টা সামনে চলে এলো, তাহলে 8 × 3/3π ছোট হাতের r³ এত ঘন একক। তাহলে এখানে এই যে ছোট হাতের 3/3π ছোট হাতের r³ এইটা হচ্ছে আয়তন কখন হয়? যখন গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের r। ছোট হাতের rকে যখন আমরা ডবল করে দিয়েছি তখন 2r। তাহলে ব্যাসার্ধ যদি r থেকে 2r হয় তাহলে আয়তনটা হয়ে যায় 8 গুণ। কত গুণ বন্ধু? 8 গুণ। তাহলে এখানে যে বিবৃতিটি দেওয়া আছে সেটা সত্য না মিথ্যা? তাহলে দ্বিগুণ বলেছে, তাহলে এক্ষেত্রে মিথ্যা। তাহলে লিখে দেবো অতএব বিবৃতিটি মিথ্যা। তাহলে বিয়ের দাগের 1-এর প্রশ্নটির উত্তর হলো মিথ্যা। এবার আমরা দেখে নেব 2-এর প্রশ্নটি। বন্ধু 2-এর প্রশ্নটি বলছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। এটা সত্য না মিথ্যা? এটা আমাকে যাচাই করতে হবে।
তো বন্ধু প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ধরি দুটি অর্ধগোলকের অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 ও R2 একক। অর্থাৎ প্রথম অর্ধগোলকটির ব্যাসার্ধ R1 এবং দ্বিতীয় অর্ধগোলকটির ব্যাসার্ধ হচ্ছে R2। তো এই ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে অর্ধগোলক দুটি ফাঁপা, তাহলে সেক্ষেত্রে অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 2π r² দিয়ে, তাহলে প্রথমটা হবে 2π r1², দ্বিতীয়টা হবে 2π r2²। তাহলে লিখে নেব যে অতএব দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল যথাক্রমে প্রথমটা হবে 2πr1² ও দ্বিতীয়টা হবে 2πr2² এত বর্গ একক। ঠিক, এখন তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি যে যে 2πr1² ইস টু 2πr2², এটা সমান হবে 4:9, মানে যে অনুপাতটা দেওয়া আছে। তাহলে অনুপাত মানে আমরা জানি বাই, তাহলে 2πr1² বাই 2πr2² সমান হচ্ছে 4:9। প্রথমত 2π ওপর নিচে কেটে গেল, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বন্ধু r1² বাই r2²। তো এখানে আমরা লিখতে পারি 2² আর নিচেটা হচ্ছে 3², 2 দুগুণে 4, 3 তিরিকে 9। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে অতএব r1 বাই r2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2/3 তার হোল স্কোয়ার। তাহলে অতএব আমরা লিখতে পারি যে r1 বাই r2 সমান হচ্ছে 2/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যে অতএব r1 ইস টু r2 সমান হচ্ছে 2:3। অর্থাৎ এতবার অতএব দেওয়ার দরকার নেই, তাহলে এখানে বা লিখে শেষটাকে আমরা অতএব দিয়ে দিলাম। তাহলে কত পেলাম? 2:3। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমরা যেটা পেলাম 2:3। তাহলে এখানে সেটাই দেওয়া আছে, তাহলে বিবৃতিটা কি হবে বন্ধু? বিবৃতিটা হবে সত্য। বিবৃতি মানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, অর্থাৎ যে কথাটা লেখা আছে সেটা কি না সত্য। আচ্ছা, এইটার আরেকটা আমরা আমাকে তো যখন সত্য মিথ্যা নির্ণয় করতে দেবে, তো সেক্ষেত্রে আমাকে তো এরকম কোষে না দেখালেও চলবে। তো তার জন্য আমরা আগেই দেখলাম যে একটা শর্টকাট নিয়ম আছে। কীরকম না, আমাকে তো এখানে দেওয়া আছে যে ক্ষেত্রফলের অনুপাতটা হচ্ছে 4:9। তাহলে 4 মানে হচ্ছে 2² আর 9 মানে হচ্ছে 3²। তাহলে আমি বললাম যে স্কোয়ারগুলো বাদে যেটা আছে সেটাই হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। এটা সম্পূর্ণ গোলক হোক বা অর্ধগোলক হোক, দুটোর ক্ষেত্রেই কিন্তু সত্য। তাহলে 2:3 এখানে এটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, এটা হচ্ছে বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ঠিক তেমনি আয়তন বার করতে বললে দুটোকেই কিউব করে দিতাম, আগেই দেখেছি। তাহলে এভাবেও কিন্তু আমরা বার করে নিতে পারি, কারণ আমাকে তো কোষে দেখাতে হবে না, খালি বিবৃতিটি সত্য না মিথ্যা এটা কিন্তু আমাকে লিখতে হবে। আর যদি 2 নম্বরের প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এইভাবেই আমাদেরকে করতে হবে। আচ্ছা বন্ধু, এবার আমরা দেখে নেব সি এর প্রশ্নগুলি, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। বন্ধু এখানে শূন্যস্থান পূরণ করতে প্রথম যে প্রশ্নটা আছে 1 এর দাগের, একটি তল বিশিষ্ট একটি ঘনবস্তুর নাম অবশ্যই করে কি হবে? গোলক। গোলকের একটাই তল, কি তল? হচ্ছে বক্রতল। তলটা কি না বক্রতল। আচ্ছা, দ্বিতীয় বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। নিচেরটা হচ্ছে সমতল, নিরেট অর্ধগোলক মানে একটা বাটিটা কিন্তু যদি একটা ধরো একটা বাটিকে জল দিয়ে তুমি বরফের মধ্যে ফ্রিজের মধ্যে রেখেছো, এবার বরফ হয়ে গেছে, তাহলে সেটা হয়ে গেল নিরেট অর্ধগোলক। তাহলে নিরেট অর্ধগোলক অর্থাৎ বাটিটার উপরের তলটা হচ্ছে সমতল, সেটাই বলছে নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা? না একটা, সেটা উপরের তলটা হচ্ছে সমতল। তৃতীয় প্রশ্নটা বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে 2r একক হচ্ছে, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। r²টাকে আমি এখানে বড় হাতের r² যদি লিখি, তো সেক্ষেত্রে বন্ধু এই বড় হাতের r এর মানটা কত? ছোট হাতের 2r। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3π ইন্টু 2r তার স্কোয়ার। তাহলে 2r² মানে 3π ইন্টু 2r² মানে বন্ধু 4r²। তাহলে 4 3 12 12 πr²।
পাই আর স্কোয়ার, এখানে শুধু পাই আর স্কোয়ার দেওয়া আছে, মানে এখানে সংখ্যাটা কত হবে 12 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে সি এর দাগে 3টে প্রশ্নেরই উত্তর কিন্তু হয়ে গেল। বন্ধু এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 16 দাগের প্রশ্নগুলি, এগুলি কিন্তু 2 নম্বরের প্রশ্নে থাকে। বেশ, এখন 16 দাগের 1 প্রশ্নটি বলছে যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে আয়তন মানে হচ্ছে নিরেট অর্ধগোলক, তাহলে 2/3 গোটাটার ক্ষেত্রে হয় 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে আয়তন হবে 2/3 পাই আর কিউব, এবং সমগ্রতলের ক্ষেত্রফল নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, তাহলে 2/3 পাই আর কিউবের সঙ্গে 3 পাই আর স্কোয়ারটা সমান হবে। তো ওখান থেকে আমাকে কি বার করতে হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা চলো বন্ধু দেখে নিই তাহলে। বন্ধু প্রথমে আমরা ফর্মুলা দুটো লিখে নিচ্ছি, যে নিরেট অর্ধগোলকের আয়তনটা হচ্ছে 2/3 পাই আর কিউব ঘন একক। এখানে বন্ধু অবশ্যই করে আমাদেরকে লিখে দিতে হবে যে আরটা হচ্ছে গোলকটির ব্যাসার্ধ, পাশে লিখে দেবো আর সমান হচ্ছে গোলকের ব্যাসার্ধ, অথবা প্রথমেই আমরা ধরে নিতে পারি যে ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে আর একক। আচ্ছা, এরপরে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলই লিখি, যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সেটা কত হবে 3 পাই আর স্কোয়ার। এর আগেও আমরা দেখলাম যে ওপরটা 2 পাই আর স্কোয়ার, নিচেটা বৃত্ত, তো তাহলে পাই আর স্কোয়ার, তাহলে টোটালটা হবে 3 পাই আর স্কোয়ার বর্গ একক। এখন এই দুটির সাংখ্যমান সমান, তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে 2/3 পাই আর কিউব সমান হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তাহলে এখানে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি দুদিক থেকে পাই পাই কেটে যাবে, তাহলে আর কি কাটা যাবে, এই আর কিউব আর আর স্কোয়ারের কেটে, তাহলে এখানটা হবে আর এই আর স্কোয়ারটা কেটে যাবে, তাহলে আর সমান এটা 2/3 আছে, তাহলে 3টা উপরে যাবে। অ্যাকচুয়ালি প্রথমত 3টা ডান দিকে আছে, তারপর এই নিচের 3টা ওই দিকে অর্থাৎ সমানের ডান দিকে গেলে ওপরে চলে যাবে, আর এই 2টা বাঁ দিকে ওপরে ছিল, ডান দিকে গেলে নিচে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ 2/3টা ওই দিকে গেলে 3/2 হয়ে গেল সহজ কথায়। তাহলে এখান থেকে 8 সমান পেলাম 3×3 = 9/2, তাহলে 9কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা আর এর মান পাচ্ছি 4.5। তাহলে এখানে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো, অতএব নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে 4.5, এককটা তো জানা নেই, সেই জন্য এখানে এককই লিখব। এটা হলো 1 প্রশ্নটার উত্তর। এবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্নটি। 2 দাগের প্রশ্নটি বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধ উভয়েরই দৈর্ঘ্য 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে লিখি। বন্ধু এখানে দুটি বিষয়, একটি গোলক, অপরটি হলো লম্ববৃত্তাকার চোঙ। তাহলে লম্ববৃত্তাকার চোঙের সূত্রটা এক্ষেত্রে আমরা জেনে নেব, তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে বন্ধু আমরা জানি যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এটা আমরা জানি, যেখানে পাশে লিখে দেবো যে আর হচ্ছে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। আর একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, তাহলে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল, এর ফর্মুলাটা হচ্ছে বন্ধু, নিরেট লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে 2 পাই আর এইচ। আচ্ছা বন্ধু এখানে প্রশ্নে নিরেট লম্ববৃত্তাকার চোঙের দুটি হয়, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আর একটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রে আমাদেরকে বার করতে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল।
তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 2πr/h বর্গ একক। এখন যদি আমাকে বলতো সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে 2πr/h আর ওপর নিচে মানে একটা পাইপকে যদি আমরা পুরোপুরি একদম সিমেন্ট দিয়ে পুরো ঢালাই করে দিই, তাহলে দুদিকটা উপর নিচে দুটোই হচ্ছে একটা করে বৃত্ত, তাহলে বৃত্তর ক্ষেত্রফল হচ্ছে πr², অর্থাৎ এক্ষেত্রে +2πr² হতো। কিন্তু শুধু বক্রতলটা অর্থাৎ পাইপের পাশের দিকটার ক্ষেত্রফল হচ্ছে যেটা বক্র, সেটা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h বর্গ একক। তো এক্ষেত্রে বন্ধু আমাদেরকে লিখে দিতে হবে যে লম্ববৃত্তাকার চোঙের আর হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, এইচ হচ্ছে উচ্চতা। তো বন্ধু এক্ষেত্রে আমাদেরকে বলে দিয়েছে যে শর্তানুসারে এই দুটির সাংখ্য মান হচ্ছে সমান। আমরা লিখতে পারবো যে 4πr² সমান 4πr² সমান হচ্ছে 2πr/h 2πr/h। এখানে আরও একটা জিনিস বলে দেওয়া আছে যে চোঙটির উচ্চতা অর্থাৎ এইচ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয়ই সমান এবং উভয়ই হচ্ছে তোমার 12 সেমি করে। আচ্ছা, এককটা এখানে সেমি বলে দিয়েছে, তাহলে এখানে আর একক লেখার প্রয়োজন নেই, একবারে ডাইরেক্ট কি লিখবো, বর্গ সেমি। এটাও লিখবো বর্গ সেমি। ঠিক, যদি একক না জানা থাকে সেক্ষেত্রে লিখবো যে একক। এক্ষেত্রে তো একক জানা আছে, আর এবং এইচ দুটোরই মান হচ্ছে 12। তাহলে এখানে আমরা লিখতে পারি এই আরটা কিন্তু বন্ধু লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে, এই আরটা কিন্তু নিরেট গোলকটার ক্ষেত্রে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, দুটোকে আলাদা করার জন্য এটাকে বড় হাতের লিখে নিতে পারি। তাহলে বড় হাতের লিখে নিলাম, ঠিক আছে। তাহলে এখানেও আমরা বড় হাতের লিখে নিচ্ছি। তাহলে 4πr² সমান হচ্ছে 2π, আর এর মান হচ্ছে 12 এবং এইচ এর মানও হচ্ছে 12। এখন আমরা তাহলে লিখতে পারি বন্ধু যে ক্যাপিটাল আর সমান 2π × 12 × 12 বাই, পুরোটা নিচে নেমে আসবে, অর্থাৎ 4πটা নিচে নেমে যাবে, পাই কেটে যাবে, 2 2 4, একটা 2 থাকছে, এই 2টার সঙ্গে এইখানে 12 কেটে গেলে হবে 6। তাহলে 12 6 হচ্ছে 72। আচ্ছা বন্ধু, এখানে একটা জিনিস একটু কারেকশন হবে, এটা প্রশ্নটা আমরা যদি খুব ভালো করে খেয়াল করি আমরা দেখতে পাবো যে এখানে বলে দেওয়া আছে যে চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয় সমান, তাহলে ব্যাসার্ধ নয়, এখানে ব্যাস। তাহলে আর এর মানটা প্রথমত এইচ এর মানটা 12 হবে এবং ব্যাস মানে হচ্ছে 2r সমান হচ্ছে 12 সেমি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে আর সমান হচ্ছে 12 দুগুণে 6 সেমি। তাহলে একটা পেলাম, আর এর মানটা হচ্ছে 6 সেমি আর এইচ এর মানটা 12, তাহলে 2π, আর এর মানটা হচ্ছে 6 আর এইচ এর মানটা হচ্ছে 12। তাহলে এটা প্রথমত এই জায়গাটা আমি কেটে দিচ্ছি একটা লাইন, তাহলে একটা লাইন আমরা কেটে নিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বন্ধু বা কি লিখতে পারি, r² সমান 2π × 6 × 12 বাই, এখানে 4πটা নিচে নেমে যাবে, পাই কেটে যাবে, 2 2 4 আর এখানে 6 2 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে r² এর মানটা পেলাম 6 6 36 অর্থাৎ হচ্ছে 6²। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম যে r সমান হচ্ছে 6। তাহলে নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে আমরা লিখে দেবো যে অতএব নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে 6 সেমি। ব্যাসার্ধই বার করতে বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য, হ্যাঁ ব্যাসার্ধের দৈর্ঘ্য, তার মানে হচ্ছে 6 সেমি। এটা হলো 2-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব বন্ধু 3-এর দাগের প্রশ্নটি। 3-এর প্রশ্নটি বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত লিখি। তাহলে দু রকম আছে, একটা হচ্ছে নিরেট অর্ধগোলক আছে আর একটা হচ্ছে নিরেট গোলক আছে, দুজনের ব্যাসার্ধ কিন্তু 2 রকমের, তো তাদের অনুপাতটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নেব যে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে r1 এবং নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2। বেশ, তাহলে আমরা ধরে নিচ্ছি বন্ধু যে নিরেট গোলকের এবং নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে, দুটিকে একসঙ্গেই ধরে নিলাম যে যথাক্রমে প্রথমটাকে আমি দিলাম r1 এবং দ্বিতীয়টা হচ্ছে
R2 যথাক্রমে মানে প্রথমে নিরেট অর্ধগোলক আছে তার জন্য R1 এবং নিরেট গোলকের ক্ষেত্রে R2। তাহলে এবার আমরা লিখতে পারি যে অতএব নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অতএব নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 3πr² বর্গ একক। আর নিরেট গোলকের এখানে কি বলে দেওয়া আছে বন্ধু, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এটা প্রথমটা হচ্ছে R1 হবে, তারপরেরটা হচ্ছে 4 এটা স্কোয়ার হবে 4πr² হয় 4πr²। আর এর আরটা কত R2, তাহলে R2 এর স্কোয়ার, এত বর্গ একক। বেশ বন্ধু, এক্ষেত্রে বলা আছে এই দুটি সমান, তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে প্রথমটা অর্থাৎ হচ্ছে 3πr1² সমান হচ্ছে 4πr2²। প্রথমত পাই কেটে যাবে, তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে R1² নিচে নামিয়ে আনলাম, R2², সেটা সমান হচ্ছে এইদিকে 4টা আছে আর এই 3টা নিচে নেমে এলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যে R1/R2 সমান হচ্ছে √4/3। যেহেতু দৈর্ঘ্য, তাহলে প্লাস মাইনাস হওয়ার কোনো প্রশ্ন নেই, শুধুই প্লাস হবে, মাইনাসটা হবে না। এমনিতে রুট দিলে কি হয়, তার আগে প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে R1/R2 দুটোই দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না, সেই জন্যে প্লাসই হবে। বেশ, তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে R1/R2 সেটা পেলাম কত, √4 মানে 2 আর নিচে √3 থেকে যাবে। অতএব R1:R2 সমান হচ্ছে 2:3, অর্থাৎ অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:√3। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 4 দাগের প্রশ্নটি। 4 দাগের প্রশ্নটি বন্ধু মাঝে মধ্যেই তোমাদের প্রশ্নপত্রে দেখতে পাবে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে S এবং আয়তন V হলে S3/V² এর মান লিখি। পাইয়ের মান না বসিয়ে, অর্থাৎ পাইটাকে পাই রাখতে হবে। আচ্ছা, তো বন্ধু প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে R একক। তাহলে আমরা লিখতে পারবো যে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, যেটা ওখানে দেওয়া আছে কি বন্ধু, বক্রতলের ক্ষেত্রফলটাকে চিহ্নিত করা আছে S দিয়ে। সেটা আমরা জানি যে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr² বর্গ একক। আর নিরেট গোলকের আয়তন, তাহলে নিরেট গোলকের আয়তনটাকে কি দিয়ে চিহ্নিত করা আছে বন্ধু, বড় হাতের V। সেটা আমরা জানি যে 4/3πr³ এত ঘন একক। এখন বন্ধু আমাকে যেটা বার করতে দিয়েছে, তাহলে লিখবো এখন আমাকে মান বার করতে দিয়েছে S3/V²। আচ্ছা, S3, S এর মান হচ্ছে 4πr², তার হোল কিউব বাই V², মানে হচ্ছে 4/3πr³ তার হোল স্কোয়ার হবে, তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কিউবটাকে যদি আমরা ভাঙি বন্ধু, অর্থাৎ প্রত্যেকটাতে কিউব পড়বে, তাহলে 4-এর কিউব মানে হচ্ছে 4×4 = 16, 4×16 = 64, ইন্টু পাই এর মাথায় হবে কিউব, ইন্টু আর এর মাথায় 3 × 2 = 6, অর্থাৎ R⁶, বাই এখানেও তাই স্কোয়ার হবে প্রত্যেকটাতে। তাহলে 4/3 তার স্কোয়ার মানে হচ্ছে 4×4 = 16 আর 3×3 = 9, ইন্টু পাই² ইন্টু R³ তার স্কোয়ার মানে হচ্ছে 3 × 2 = 6, অর্থাৎ R⁶। প্রথমত R⁶ কেটে গেল। এই 9টা যেহেতু ভগ্নাংশের নিচে ভগ্নাংশ, তাহলে 9টা উপরে চলে যাবে। তাহলে এখানে আমরা পাবো 64, আর পাই² আর পাই³ কেটে গিয়ে উপরে শুধু থাকবে পাই। তাহলে 64 × পাই
ইন্টু এই যে নিচের 9টা উপরে চলে গেছে, তাহলে ইন্টু 9 বাই নিচেতে শুধু আছে 16, তাহলে 4 16 64, তাহলে 64কে 16 দিয়ে কাটলে হলো 4। তাহলে বন্ধু এখানে আমরা যেটা পাচ্ছি যে 4 9 36, 4 9 36, তার সঙ্গে কে থেকে গেছে পাই, তাহলে 36 পাই হলো এই প্রশ্নটির উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব এই অধ্যায়ের শেষ প্রশ্নটি, অর্থাৎ 16 দাগের 5-এর প্রশ্নটি। বন্ধু এই 16 দাগের 5-এর প্রশ্নটি দেখে নেওয়ার পর আমরা কিন্তু এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা ক্লাস 10-এর প্রত্যেকটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটি কিন্তু আমরা জেনে নেব। তো বেশ বন্ধু, এবার আমরা দেখে নিচ্ছি 16 দাগের 5-এর প্রশ্নটি। বন্ধু 16 দাগের 5-এর প্রশ্নটি বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন 2 নাম্বারের জন্য। বন্ধু 16 দাগের 5-এর প্রশ্নটির ক্ষেত্রে আমরা প্রথমেই লিখে নেব যে ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে r একক। তাহলে আমরা লিখে নেব যে ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে r একক। এখন বন্ধু তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যখন r একক, তখন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে হবে 4 পাই r স্কোয়ার বর্গ একক। আচ্ছা বন্ধু, এবার আমরা যদি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করি, সেক্ষেত্রে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা আমরা প্রথমে জেনে নেব। তাহলে এখন গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে গোলকটির ব্যাসার্ধ হবে প্রথমে ছিল বন্ধু r, তার সঙ্গে 50% বৃদ্ধি করেছি, তাহলে r এর ওপরে 50% বাড়বে, তাহলে r ইন্টু 50/100 এত একক হবে এখন গোলকটির ব্যাসার্ধ। এখন দেখো বন্ধু 50 দুগুণে 100, তাহলে এটা কাটাকাটি করলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে r প্লাস r/2, এই যে r ইন্টু 1 মানে r/2 এত একক। তাহলে এটাকে যদি আমরা লসাগু করে নিই তাহলে 2 লসাগু হবে, 2 ইন্টু r মানে 2r প্লাস r, অর্থাৎ হচ্ছে যেটা আমরা পেলাম যে 3r/2 এত একক। তাহলে বন্ধু এখন মানে 50% বৃদ্ধি করার পর এখন তাহলে গোলকটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে লিখব এখন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে সমান কি হয়, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কোয়ার। তাহলে এখন rটা তো এইটা 3r/2, তাহলে 3r/2 তার স্কোয়ার এত বর্গ একক। বোঝা গেল বন্ধু? এখন মানে ব্যাসার্ধটা চেঞ্জ হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে আগেরটা আর এখনকার 50% যোগ করে সেটা হয়েছে 3r/2। এখন তাহলে এইটাই ব্যাসার্ধ, তাহলে এখন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই r স্কোয়ার, আর মানে হচ্ছে 3r/2 তার হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে বন্ধু আমরা যেটা পাচ্ছি যে 4 পাই ইন্টু 3r/2 হোল স্কোয়ারটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে 9r²/2 এত বর্গ একক। তো এখান থেকে আমরা যেটা পাবো কাটাকাটি যদি আমরা করে দিই 2 দুগুণে 4, তাহলে 9 দুগুণে 18 পাই r² এত বর্গ একক। তো বন্ধু গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি কত হলো? তাহলে আমরা লিখব অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি কত বাড়লো? আগেতে ছিল 4 পাই r², আমরা যদি একবার দেখে নিই, এই যে আগেতে একদম প্রথমে ছিল 4 পাই r², এখন হয়ে গেছে 18 পাই r²। তাহলে বৃদ্ধিটা হচ্ছে বন্ধু 18 পাই r² মাইনাস 4 পাই r², অর্থাৎ আগে যেটা ছিল এত বর্গ একক।
তাহলে 18 থেকে 4 বাদ দিলে হচ্ছে 14 পাই আর স্কোয়ার বর্গ একক। বন্ধু এখানটা একটু ভুল হয়ে গেছে, তোমরা যদি খেয়াল করে দেখতে পাবে এই যে 3r/2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 9r² 2 স্কোয়ার, মানে এটা 4 হবে। তাহলে প্রথমত 4 আর 4 টোটালটাই কেটে যাবে, তাহলে এখানে 2টা থাকবে না, তার মানে 9r² এই জায়গাটাতে থাকছে। তাহলে 9r² হলো, তাহলে এখন ক্ষেত্রফল হচ্ছে 9r², আর আগেতে ছিল 4πr², 9πr² এখন ক্ষেত্রফল, আগে ক্ষেত্রফল ছিল 4πr²। তার মানে এই দুটিকে বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5πr²। এটা হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি, গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি। তাহলে এখন আমরা লিখব যে অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সেটা হচ্ছে বন্ধু, শতকরা বৃদ্ধি হচ্ছে যেটা বৃদ্ধি পেয়েছে, মানে হচ্ছে 5πr² বাই আগে যেটা ছিল, কত ছিল বন্ধু, 4πr² ইন্টু 100। শতকরা বৃদ্ধি হয় যেটা বৃদ্ধি পেয়েছে সেটা, বাই একদম অরিজিনালি যেটা ছিল, অর্থাৎ একদম প্রথমে যেটা ছিল আয়তন, এই যে আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাবো যে 4πr², তাহলে সেটা হচ্ছে নিচে থাকবে ইন্টু 100। এখন 4π কেটে গেল, πr² কেটে গেল, আর এখানে 4-এর সঙ্গে 100 কেটে 4×25 100, তাহলে 5 × 25 মানে হচ্ছে 125। তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হচ্ছে 125, বা ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে 125%। যদি শতকরা লিখি তাহলে এখানে শতাংশ দেওয়ার দরকার নেই, যদি লিখি ক্ষেত্রফল গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি, সেক্ষেত্রে এইভাবে করে নিয়ে আমরা এখানে পার্সেন্টেজ লিখতে হবে। যদি শতকরা লিখি এখানে পার্সেন্টেজ দেওয়ার প্রয়োজন নেই। বেশ বন্ধু, এটা গেল 16 দাগের 5-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা জেনে নেব এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বন্ধু এই যে কোষে দেখি 12-তে 4-এর প্রশ্নটি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে বন্ধু 6-এর প্রশ্নটি ইম্পর্টেন্ট। তারপরে আমরা পরের পাতাতে যদি যাই 8-এর প্রশ্নটি ইম্পর্টেন্ট। 8-এর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ডবল স্টার। 9-এর প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডবল স্টার। 10-এর প্রশ্নটি ইম্পর্টেন্ট। 13-র প্রশ্নটি ইম্পর্টেন্ট, এবং 14 দাগের প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলি কিন্তু বড় প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করবে, কিন্তু এই অঙ্কগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এর সঙ্গে বন্ধু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রত্যেকটা প্রশ্নেরই তোমরা উত্তর দেখে নিলে কিভাবে করতে হয়। তো তার সঙ্গে বলে রাখি বন্ধু কয়েকটি প্রয়োগ, যেমন হচ্ছে তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 181 নাম্বার পাতা, একবার দেখে নিই। এই যে বন্ধু, এই যে প্রয়োগের 181 নম্বর পাতায় 5-এর প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও প্র্যাকটিস করবে তোমরা। এর সঙ্গে প্রয়োগ হচ্ছে 12, অর্থাৎ হচ্ছে এই প্রশ্নটা তোমরা কিন্তু পরীক্ষার জন্য একবার করে প্র্যাকটিস করে যাবে। প্রয়োগ হলেও তোমরা কিন্তু একবার প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, এই ছিল বন্ধু আজকের এই ভিডিওটি। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।